নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। ক্যাগ রিপোর্ট নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। তুমুল তরজা। তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে ফ্রন্ট ফুটে বিজেপি। বিরোধী দলনেতার দাবি, ক্যাগ রিপোর্টে অসংখ্য ভুয়ো অ্যাকাউন্টের উল্লেখ রয়েছে। সুর চড়িয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর এর দাবি করেছেন। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর এই গোটা ঘটনাকে সাজানো চিত্রনাট্য বলছে তৃণমূল কংগ্রেস। মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দল একে ইস্যু করার চেষ্টা করছে নির্বাচনের আগে, দাবি তৃণমূল নেতৃত্বের। দেখুন সেই প্রতিবেদন। ক্যাগ রিপোর্টে কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের তথ্য। ক্যাগ রিপোর্টের ছত্রে ছত্রে চুরি, দুর্নীতির তথ্য। তো ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে। কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে, যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। লোকসভা ভোটের আগে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজনৈতিক তরজা তুঙ্গে। আক্রমণ, পাল্টা আক্রমণের শাসক বিরোধী। কয়েকদিন আগেই ক্যাগ রিপোর্টকে সামনে রেখে মমতা সরকারের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ করেন, প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচের হিসেব দেয়নি রাজ্য, জমা করেনি ইউটিলাইজেশন সার্টিফিকেট। এর 48 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে মমতার উল্লেখ, মাননীয় প্রধানমন্ত্রী, এটা রিপোর্ট করা হয়েছে যে 2002-03 সাল থেকে 2020 থেকে 21 এই সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করার বিষয়টি বকেয়া পড়ে আছে। টাকার অঙ্কে যা 2,29,099 কোটি। স্ক্রুটিনির পর দেখা গিয়েছে যে সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট সময়েই কেন্দ্রের কাছে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছে। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে। কোনোদিন এটা হয়নি। প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্যে কথা। সোমবার ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার থেকেই জোরদার আন্দোলনে নামে রাজ্য বিজেপি। ক্যাগ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর এর দাবি করেছেন শুভেন্দু। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর এর দাবি, গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এন্ড হার এন্টায়ার ক্যাবিনেট। কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। বিজেপির বিক্ষোভ, বিধানসভায় তুলকালাম। বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যাগ নিয়ে আলোচনায় বিরোধিতা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হট্টগোলে অধ্যক্ষ সভা মুলতুবি করে দেন। বিধানসভার দক্ষিণ গেটে বিক্ষোভ দেখায় বিজেপি। কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়। কারণ এইটা কবে করেছে? যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট, অর্থাৎ সালটা দেখেছেন 2003 থেকে 2021। মানে যা কিছু হেরে যাওয়ার পরে। তাই যদি হতো তাহলে 19-এর আগে বললে না কেন? তাই যদি হতো 14-র পরে বললে না কেন? কোনোটাই তো বলনি। ভোটের আগে শুধু রাজনৈতিকভাবে নয়, আইনের রাস্তাতেও তৃণমূলকে বিনতে চাইছে বিজেপি। ক্যাগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। কলকাতা টিভি। ক্যাগ রিপোর্ট নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি এবং রাজ্য বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি। তুমুল হই হট্টগোল। রিপোর্ট নিয়ে আলোচনার অনুমতি দিলেন না অধ্যক্ষ। তারপরে কি হচ্ছে? শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন, এর ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার এই অভিযোগের কি ভিত্তি রয়েছে? তিনি দিল্লি গেলেন, অমিত শাহর সঙ্গে দেখা করলেন, নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করলেন, এবং তার পরের দিন থেকেই এই প্রথম 100 দিনের দুর্নীতি নিয়ে ইডি তদন্ত করতে চলে এলো। রাজ্যের 6 জায়গায় সকাল থেকে এই তদন্ত চলছে। ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করছি আমরা।
কোনটার পরে কোনটা হচ্ছে? 31শে জানুয়ারি থেকে এখনো অবধি এই ক্যাগ রিপোর্ট নিয়ে যে আলোচনা, তাতে বিজেপির এই অভিযোগের ভিত্তি কি? ইডি কার নির্দেশে তদন্ত করতে এলো? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখ ধর্ণা মঞ্চ থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে সেই মানুষগুলো যারা এত দিন ধরে বঞ্চিত তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলছে। কোথাও কি আতে ঘা লাগছে? তারপরেই কি এই ইডি? তারপরেই কি এই তল্লাশি? এবং কিসের ভিত্তিতে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। আমি আজকে আলোচনায় যারা রয়েছেন বাংলা বলছেতে তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আসছি সরাসরি। বিজেপির বক্তা রয়েছেন দেবাশিস চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের তরফে বক্তা রয়েছেন সুমন রায়চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের তরফে বক্তা রয়েছেন তীর্থঙ্কর মুখার্জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি দেবাশিস বাবুর কাছে। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করে শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু সত্যি এই যে এফআইআর করার যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এতদিনে কেন? যদি রিপোর্ট আগেই থাকতো তাহলে এতদিন কেন সময় নিলেন প্রকাশ করতে? দেখুন, দায়ভার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যেটা যারা সরকারের যে দল আছে সরকারের দায়িত্ব। এই রিপোর্ট আগের থেকেই ছিল, এই রিপোর্ট আগের থেকে সরকারের কাছেও ছিল। তো সরকার নিজের আমলাতন্ত্রের সিস্টেমের মধ্যে, নিজের প্রশাসনের মধ্যে কি সংশোধন করেছে, কি কারেক্টিভ মেজার্সগুলো নিয়েছে? নেয়নি। অন দ্য কন্ট্রারি, এই রাজ্য সরকার মানে কনসিয়াসলি, মানে চিন্তা ভাবনা করে পরিকল্পিতভাবে এই চুরিগুলো, এই লুটগুলো কন্টিনিউ করে গেছে। আমরা জানছি 2011 সালে যখন এই সরকার আসে তখন 34,000 কোটি টাকার ইউসি দিয়ে যায়নি সিপিএম গভর্নমেন্ট। 34,000 কোটি টাকার ইউটিলাইজ সার্টিফিকেট দিয়েছিল না, সেই টাকাও খরচা করেছে এই টিএমসি গভর্নমেন্ট 2011 পর থেকে। আর আজকের দিনে মোট দাঁড়িয়েছে 1,94,000 কোটি টাকার ইউটিলাইজ সার্টিফিকেট জমা দেয়নি সরকার লাস্ট 13-14 বছর যতদিন ধরে আছে 2011 পর থেকে। 1,94,000 কোটি টাকার ইউসি জমা দেয়নি এই সরকার। 70-এর কাছাকাছি প্রকল্প আছে যেগুলোর ন্যাশনাল লাইভলিহুড মিশন, যেগুলো আমরা বলে থাকি ন্যাশনাল লাইভলিহুড, মানে যেগুলো মূলত পঞ্চায়েত স্তরে বা গ্রামীণ ক্ষেত্রে যেগুলো হয়, যেমন বিধবা ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে প্রভৃতি, এইগুলো সবগুলোকে ন্যাশনাল লাইভলিহুড মিশনের প্রকল্পগুলোকে নামকরণ করা হয়েছে, নতুন নাম দিয়েছে টিএমসি গভর্নমেন্ট নিজের নামে চালিয়ে। তারপরেও 70টি প্রকল্প, ন্যাশনাল লাইভলিহুড মিশনের 70টি প্রকল্পের সিএজির মধ্যে রিপোর্ট জমা করে, মানে হিসেব দিচ্ছে না। সিএজি বারবার বলে হয়রানি হচ্ছে, 70টা প্রকল্পের হিসেব নেই, 1,94,000 কোটি টাকার ইউসি সার্টিফিকেট নেই। মানে উপর থেকে নিচ পর্যন্ত শুধু চুরি আর চুরি আর চুরি, চুরি ছাড়াই সরকার কিচ্ছু করে 2011 সাল থেকে। এবং আজকে যে জায়গায় দাঁড়িয়েছে এই সরকার এসে সবসময় খালি রাজনৈতিক প্রতিহিংসা ইত্যাদি বা বাম আমলকে দোষারোপণ করা ইত্যাদি, এই যতগুলো করা, এগুলো হচ্ছে স্কেপগোট। এই রাজ্য সরকার নিজের দায়ভার, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য যেটা ছিল সেই কর্তব্য এড়াতে চাইছে, দায়িত্ব এড়াতে চাইছে। সেই জন্য সবসময় স্কেপগোট খোঁজা। আর চোরের মায়ের বড় গলা আমরা জানি, সবসময় খালি কেন্দ্র সরকার বঞ্চনা ইত্যাদি। একটা সাধারণ জিনিস আপনাদের বলছি, আপনাদের সাধারণ বুদ্ধি কীরকমভাবে অর্ধসত্য, যেটা বামপন্থীদের স্বভাব, সেটা সেই চরিত্র এদেরও আছে। অর্ধসত্য বলছে যে টাকা কমিয়ে দিয়েছে মনরেগা তো টাকা কমবেই। একটা উদাহরণ বলছি আমরা, মনরেগা টাকা কমবেই। এতগুলো ভুয়ো জব কার্ড যখন বেরোবে, এ তো গ্যারেন্টি স্কিম, যতগুলো জব কার্ড আছে সেই টাকা পাবে, সেই টাকার হিসেব হবে। যদি জব কার্ডই কমে যায়, হিসেব তো কমে যাবে, তো টাকা তো কমবেই। কিন্তু কি বলে আমাদের মনরেগা টাকা কমিয়ে দিয়েছে, টাকা কমিয়ে দিয়েছে। এই প্রশ্ন করেছিলাম যে এই যে অভিযোগ জানাতে যাচ্ছেন রাজ্যপালের কাছে, যাওয়া হবে তো, কি এবং অবশ্যই যাওয়া হবে। এবং এফআইআর করে, এর পরিপ্রেক্ষিতে আপনি একেবারে শেষ পাতা থেকে শুরু করলেন যে এটা বেরোবে, এটা হবে, সেটা হবে। আমি তৃণমূল কংগ্রেসের বক্তার কাছে উত্তর নিতে আসবো, কিন্তু তার আগে আমি অবশ্যই প্রদীপ্ত বলবে সবার শেষে। কিন্তু বিরোধীদের এই যে কণ্ঠস্বর দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে খোঁজা ছিল, এই রিপোর্ট সামনে আসার পরে বাম কংগ্রেস তারা কি এই একই সুরেই থাকছেন, নাকি কোথাও সিদ্ধান্ত বদল হচ্ছে? সুমনদার কাছে আসছি। দেখুন, তৃণমূল সরকার 2011 সালের পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে ওরা নিজেদের দল, র্যাঙ্ক অ্যান্ড ফাইল থেকে শুরু করে আমলাতন্ত্র সব কিছুকে একসঙ্গে জড়িয়ে নিয়েছে, যে কিভাবে এই দুর্নীতিকে একটা বেশ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। আমলাতন্ত্রের একটা অংশ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা, মাদার অর্গানাইজেশনের নেতারা একই সঙ্গে কোঅর্ডিনেশন করে দুর্নীতিটা করেছে। সেই জন্য দেখবেন যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসে রেড করে, 4টে তৃণমূল নেতার বাড়িতে রেড হলে 2জন আমলার বাড়িতে রেড হচ্ছে।
এটা অদ্ভুত ব্যাপার। এটা পশ্চিমবঙ্গেই একমাত্র দেখা যায়, কারণ অন্যান্য রাজ্যে খুব কম জায়গায় আমরা দেখেছি যে রাজনৈতিক ব্যক্তিত্বরা কালিমালিপ্ত হলেও বড় বড় আমলাদের বাড়িতেও সিবিআই ইডি চলে যাচ্ছে। এটা খুব খুব কম, খুব ভেরি আনকমন, যেটা ওয়েস্ট বেঙ্গলে ঘটছে। এবার দেবাশিস বাবুরা খুব চেঁচামেচি করছেন, রাজ্যপালের কাছে যাবেন, এফআইআর করবেন, ইডি সিবিআই না তদন্ত করছে, কোর্ট মনিটর তদন্ত, নানা রকমের ন্যারেটিভ মার্কেটে ভাসছে। আমি একটা প্রশ্ন আপনার মাধ্যমে বিজেপিকে করতে চাই যে আপনারা কতটা সিরিয়াস পশ্চিমবঙ্গে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস আছে, এদের দুর্নীতিটাকে প্রমাণ করে শেষ করে নি, আঙুল আমারও 10খানা আছে, এই এদের দুর্নীতিটাকে প্রমাণ করে এই সরকারকে ডিসক্রেডিটেড করে উৎখাত করতে আপনারা রিয়েলি কতটা সিরিয়াস অ্যাবাউট ইট? কারণ তদন্তকারী সংস্থারা, এখন উত্তর না, তদন্তকারী সংস্থারা যখন কোর্টের কাছে যাচ্ছে, কোর্ট তীব্রভাবে ভৎসনা, এটা পরের বিষয়ে আসতাম, এটা নিশ্চয়ই আলোচনার পরিপ্রেক্ষিতে আসবে, কে ভর্ৎসনা করছে। তার মানে আপনাদের কোথাও একটা নির্দেশ আছে গো স্লো, আবার কখনো একটা নির্দেশ দেওয়া হচ্ছে গো ফাস্ট। এটা কংগ্রেসকে বুঝতে পেরেছে যে বিজেপির একটা নির্দেশ আছে। আচ্ছা, তা আমরা সবসময় বলছি দে হ্যাভ আ ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং। না, তৃণমূলই শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে না, তাহলে কংগ্রেসও এখন বলছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হচ্ছে এগুলো, এবং নির্বাচনের আগেই আসছে। উমা মাননীয় সঞ্চালিকা তো আমার কথাকে অন্য জায়গায় হাইওয়ে থেকে স্টেট হাইওয়ে কংগ্রেসও মানছে। না না, মানামানির বিষয় নেই। নরেন্দ্র মোদীর নির্দেশে এখানে তদন্ত চলছে। নরেন্দ্র মোদী যতক্ষণ মনে করবেন এটা ত্বরান্বিত থাকবে, এটা ত্বরান্বিত থাকবে। যখন নরেন্দ্র মোদী মনে করবেন দিদিকে একটু রিলিফ দেওয়া দরকার, তখন স্পিডটা স্লো হয়ে যাবে। এখানে কংগ্রেসের ন্যারেটিভ কোথা থেকে এলো? এটা প্র্যাকটিক্যাল ন্যারেটিভ। এটা মাননীয় সঞ্চালিকা ম্যাডামও খুব ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন, সব বুঝতে পারছেন। আমার ন্যারেটিভকে ন্যাশনাল হাইওয়ে থেকে স্টেট হাইওয়েতে আনবেন না। বেশ, আমি আসবো দেবাশিস, এখন উত্তর দেওয়ার সময় না, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরছে এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি সুমনদার বক্তব্য শুনছিলাম, প্রদীপ্তর কাছে আসবো, কিন্তু তীর্থঙ্কর বাবুর কাছে যাচ্ছি। এই যে টাকা বকেয়া রেখে যাওয়া বিজেপি অভিযোগ করলেন, কিন্তু বিজেপি আপনাদের আবার কিছুটা সাইডলাইনেও বললেন যে বামেদের বিষয় নয়, এখন কোথাও তৃণমূলের দিকেই এক কাট্টা এ রাজ্যে নিশানা করছেন তারা। প্রথমত হচ্ছে বহারম্ভে লঘুক্রিয়া বলে একটা বাংলা শব্দ আছে, এই শব্দটাকে প্রযুক্ত করা উচিত আজকের সময়টাকে ধরে। যা হচ্ছে সিবিআই ইডি কোর্ট মনিটরিং তদন্ত বলেছেন, কংগ্রেসের প্রতিনিধিও বলেছেন। আমাদের কথা হচ্ছে আমরা আমাদের পার্টিগতভাবে বামফ্রন্টগতভাবে আমরা বলেছি 10 তারিখে আমরা প্রতিবাদ সভা কর্মসূচি নিয়েছি, প্রচার কর্মসূচি নিয়েছি। কেন? কারণ কি? দুটো কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে একটা যে ঘটনা ঘটছে তাকে দুটো দিক থেকে দেখতে হবে। এক নম্বর হলো যে যা দুর্নীতি যদি ঘটে থাকে তাহলে যথাযথ তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং রেগার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ক্ষেত্রে রেগা আইনের মধ্যেই সেটা তার নিষ্পত্তি করার ব্যাপার রয়েছে। আপনার যদি ওই আবাস যোজনার ক্ষেত্রে তার যে নির্দিষ্ট আইন তার মধ্যেও ব্যবস্থা রয়েছে। ঢক্কানিনাথ করে ইডি সিবিআই করে যে তদন্তর কথা বলা হবে দুদিন পরে, ক্যাগ রিপোর্টের তদন্তটা হবে তো, আদৌ তদন্ত হবে তো, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে তো? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে এর জন্য রাজ্যকে যেন কোনোভাবে বঞ্চনা না করা হয়। রাজ্যের প্রাপ্য থেকে রাজ্যকে বঞ্চনা করার ক্ষেত্রে আমরা যখন সরকারে ছিলাম তৃণমূল কংগ্রেস আমাদের সাথে যায়নি, কিন্তু আমরা এখনও মনে করি যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে যথাযথ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যেটা সম্পর্ক হওয়া উচিত, তার মধ্য দিয়ে 80-র দশক থেকে কমরেড জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন কনক্লেভগুলো হয়েছিল, শ্রীনগর, কলকাতা, বিভিন্ন জায়গা, ব্যাঙ্গালোরে। আমরা বলছি যে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সেই যে অবস্থান, আজও সেই অবস্থান রয়েছে। রাজ্য যেন কোনোভাবে প্রাপ্য থেকে বঞ্চিত না হয়। আপনি তদন্ত করুন, কিন্তু তদন্তের নামে ঢক্কানিনাথ করে তারপরে একটা অশ্বডিম্ব প্রসব করার যে ঘটনা ঘটছে বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে পরে সেটার ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে এটাকে যথাযথভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। আর যে ঘটনা ঘটেছে এটা তো অস্বীকার করা যাবে না।
এই যে একটা ঘটনা যে ঘটেছে, আমি জানি ক্যাগ রিপোর্টের গোটাটা তদন্ত তো আমরা এখানে স্টুডিওতে বসে করতে পারি না, তার ব্যাপারে হবে। সিআইজি একেবারে কিছুই জানে না, সমস্ত কিছু এই ধরনের কথাবার্তা যে প্রশাসনিক প্রধান রাজ্যের বলছেন, এই কথাগুলো সঠিক কথা নয়। এই কথাগুলোরও বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে। আমরা পরিষ্কার বলছি যে যথাযথ তদন্ত হোক। এবং আরেকটি বিষয়, সেটা হলো যে আজকে দাঁড়িয়ে এটারও তো তদন্ত হওয়া উচিত এবং যথাযথভাবে তদন্ত হওয়া উচিত। কেন 1,23,000 কোটি টাকা দেওয়া হলো এনজিওগুলোকে, আর বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ 20,000 কোটি টাকা? কেন এনজিওকে যদি যে বরাদ্দ করা হয়েছে, তাহলে দায়বদ্ধতা সরকারের থাকে না যে তার মধ্য দিয়ে এনজিওর কাছ থেকে সেটাকে দান হিসেবে দেখানো হয়, এবং সেই অনুদানের ক্ষেত্রে তার হিসাব চাওয়ার অধিকার কি রাজ্যের আছে? আমার প্রশ্ন আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলছি প্রায়োরিটি কি সরকারের, আর নাকি এই যে কোটাটাকে একটা রণকৌশল হিসেবে দেখা, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করা, একটা বাইনারি তৈরি করা এবং তার মধ্য দিয়ে তুতু মায় অবস্থান গ্রহণ করা। বাস্তবে কি হচ্ছে? বাইনারি বিজেপি সেট করছে, তৃণমূল অপর পক্ষে রয়েছে, এটাই আপনি হয়তো মিন করতে চাইলেন। অবশ্যই। বেশ, তাহলে তৃণমূল কংগ্রেসের উত্তর নিয়ে প্রদীপ। না দেখো, আমি যেদিন থেকে এই ধরনের দুর্নীতির কথা আসছে, আমি সেদিন থেকে, আমার প্যানেলিস্টরা প্রত্যেকে এই ব্যাপারটাই জানেন, আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে বা যারা দুর্নীতি করেছে বলে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হোক, শাস্তি হোক, সব ঠিক আছে, কিন্তু যে মানুষরা কাজ করেছেন বা বাঁকুড়ার যে সবাই শুভেন্দু অধিকারী ফর্ম বিলিও করেছিলেন, সেই মানুষগুলোকে 100 দিনের টাকাটা দেওয়া হোক এবং ছাদের টাকাটা, মাথার ছাদের টাকাটা দেওয়া হোক। কারণ এখানে আপনারা জানেন যে কেন্দ্র সরকার যদি কিছু টাকা দেয়, রাজ্য সরকারকেও কিছু টাকা দিতে হবে, সেই তথ্য আমি গতদিন আপনার চ্যানেলে দিয়ে দিয়েছি। ফলে সেখানে রাজ্য সরকারেরও দায়বদ্ধতা থাকবে, এটা তো কেন্দ্র একা দিচ্ছে না, ফলে রাজ্য সরকারেরও মাথার ছাদের টাকাটা দিতে হবে। কিন্তু আপনাকে কতগুলো তথ্য একটুখানি মনে রাখতে হবে। আজকে সুমন দাদের বিরুদ্ধে খুব লাফিয়ে উঠে পড়ে নেমেছিল 2015-16 সালে সিএজি রিপোর্টের পরিপ্রেক্ষিতে। 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি। কি হলো? তীর্থঙ্কর দার কথা ঠিক হলো, অশ্রডিম্ব বেরোলো। তখন দাদাদের প্রতিনিয়ত কংগ্রেসকে চাপে ফেলেছে, এই দেখো দুর্নীতি করেছে, এই দেখো দুর্নীতি করেছে, মারাত্মকভাবে সিএজি রিপোর্টটা দেখা গেল। এবং সেই সিএজি রিপোর্টটা পরে যিনি সিএজি রিপোর্ট প্রধান বলেছিলেন, তিনি বলেছিলেন না ওটা আমি চাপে পড়ে করেছি, তারপর তাকে আর খবরে পাওয়া যায় না। ছেড়ে দিন, আমি বর্তমানে সিএজির আর একটা রিপোর্টের কথা বলি, যেখানে খুব চাপে রয়েছেন আর একজন, যিনি হচ্ছেন সনাতনী আরএসএস এর নেতা। সেই সনাতনী আরএসএস এর যিনি রোড উদ্বোধন করেন আর ফাঁকা টানেলে মোদি হাত নাড়ান, তাকে দেখা যায় না। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে মাত্র 1 কিলোমিটার রাস্তা করতে কত হাজার কোটি টাকা খরচা করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে বিভিন্ন এক্সপ্রেসওয়ে তৈরি করতে গিয়ে সিএজি রিপোর্ট বলছে যে কত টাকার কেলেঙ্কারি করে দিয়েছে, আয়ুষ্মান ভারত করতে গিয়ে কত টাকার কেলেঙ্কারি করেছে, কত মৃত ব্যক্তিকে টাকা দিয়েছে, সেই তথ্য সিএজিতে আছে। তাহলে শুভেন্দু অধিকারী এলওপি ডোন্ট টাচ মাই বডি কি বলবে যে কোথায় গিয়ে তিনি এবার মামলাটা করবেন বা রাজ্যপালকে কোথায় বলতে বলবেন? কিংবা কতগুলো নাম আমরা জানি যে ইয়েদুরাপ্পা থেকে শুরু করে রেড্ডি ব্রাদার্স, হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, নিশীথ পারামানিক, ব্লা 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 ব্লা, এই যে নামগুলো, এদের কি হবে? এবং বেশিরভাগ ক্ষেত্রেই ধরুন নিশীথ পারামানিক থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, এই নামগুলো বাংলার মানুষ আজকে মুখস্থ করে ফেলেছে। এদের বিরুদ্ধে বিজেপি সব থেকে বেশি বলেছিল, তৃণমূল বা কংগ্রেস সেরকম কিছু বলেনি। তাহলে তাদেরকে ওরা যখন পাশে নিল, সেদিনকে গত পরশুদিন মোদি বলছিল না যে আপকি বার 400 পার 370 আমরা একা, কংগ্রেস আরো ওপরে যাবে, ওপরে গিয়ে দর্শক আসনে বসবে, ভগবান আশীর্বাদ করবে, আর আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের স্থান এখন 93। পাশে বসে রয়েছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার 2টো সিট পিছনে বসে রয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ পারামানিক, যাতে মানব পাচারকারী বলেছিল সিবিআই এ এফআইআর নেন। তাহলে বলুন তো, এদেরকে নিয়ে যখন আপনি সংসার চালাচ্ছেন আর একটা আলফা মেলের ধারণা দিচ্ছেন, সেই আলফা মেলের ধারণা দিতে গিয়ে আর একটা জায়গায় আপনার ধাক্কা খাওয়ার জায়গা তৈরি হচ্ছে না তো মানুষের দরজায়। যে মানুষকে আপনি জনার্দন কালকে বললেন রাম ভুলে গেলেন, জনতা জনার্দন, শ্রীকৃষ্ণকে মনে পড়ছে, সেই শ্রীকৃষ্ণ কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে দেবে। দ্বিতীয় জায়গায় তৃণমূল কংগ্রেস সংসদে দাঁড়িয়ে জবাবি ভাষণে প্রধানমন্ত্রী 1.5 ঘন্টার বক্তৃতার মধ্যে বাইনারি সেট করলেন কংগ্রেসের বিরুদ্ধে। গোটা বিষয় নিয়ে কংগ্রেসের দিকে আক্রমণ। তৃণমূল কংগ্রেসের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন, আঞ্চলিক দল সম্পর্কে সেরকম আসেনি। দেবাশিস বাবু, সেই কংগ্রেস বলছে যে কোথাও আপনারা তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন, মানে একদিকে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করছে, কিন্তু জাতীয় কংগ্রেস বলছে যে আপনারা তৃণমূলের সঙ্গে সেটিং করছেন। মানে ক্লিয়ার করুন
দেখুন কংগ্রেস কি বলছে না বলছে তাদের, কংগ্রেস কি করছে, সিপিএম এর সঙ্গে জোটে আছে, কেরালায় কি করে ভগবান জানে, আই.ইন. কি হয় ভগবান জানে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ একটা জিনিস পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের, আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সাথে কথা বলিনি। পশ্চিমবাংলার মানুষ পরিষ্কার করে জানে যে একমাত্র আপনারা কোনোদিন কিছু করতে পারবেন না বাংলার মাটিতে। কে কথা বলে বলুন, আপনি সঞ্চালক আপনি বলুন কে কথা বলবে, আপনি উত্তর দিন। হ্যাঁ আপনি, পাবলিক তো বলবেই আপনাদের দিকে, মিথ্যাবাদী দলের দিকে তো বলবে। আচ্ছা শুনেনি যাদের কাছে খাদ্য, শিক্ষা, বাসস্থান, মাথার ছাদ কোনো মানে রাখে না, শুধু রাম মন্দির রাম মন্দির রাম মন্দির, পাবলিক তো আপনাদের দিকে ধেয়ে যাবে। এরপরে তো রাস্তায় বেরোলে আপনাদের দিকে ঢিল মারবে লোকে, যখন দেখবে 1150 টাকার সিলিন্ডারটা এরপরে দুদিন পরে 1500 টাকায় কিনতে হচ্ছে। বলুন তাহলে কি করে কথা বলবো, বলুন না, এগুলো তো স্বাভাবিক ইস্যু, মানে ওনারা সংসদে বলতে পারেননি, সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, তাই এখানে বিধায়ক নেই তো কি কথা বলবে, তো সংসদের কথা বলছি, এখানে চেঁচামেচি করবেন না দয়া করে। এবার সেই জন্য করবেন না, রিজনটা কি? কারণ পশ্চিমবাংলার মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আপনারা শূন্যতে আছেন, সে কথা বলবেন না। গণদেবতাকে আমরা সম্মান করি, আমরা ইভিএম হ্যাক করি না। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ পরিষ্কার করে জানে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি একদম প্রাণ দিয়ে রক্ত দিয়ে টিএমসির বিরুদ্ধে লড়াই করছে। এদের পশ্চিমবাংলার মানুষ পরিষ্কার করে জানে, কেন তৃণমূল কংগ্রেস যেই ধরনের অত্যাচার আমাদের উপরে আনছে, যেই ধরনের অত্যাচার আমাদের উপরে তৃণমূল কংগ্রেস এনেছে, সেটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর সেই জন্যে একমাত্র ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড একদম পরিষ্কার। আমরা পঞ্চায়েত থেকে নিয়ে লোকসভা ইলেকশনের মধ্যে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার, আমরা একমাত্র সবসময় আমাদের স্ট্যান্ড ক্লিয়ার, টিএমসির বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু কংগ্রেস সিপিএম কখন এরা টিএমসির বিরুদ্ধে আছে, কখন সঙ্গে আছে, কখন এরা জোটে আছে, কখন জোটের বাইরে আছে। পশ্চিমবাংলার মানুষ এক মিনিট আমরা বলতে দিন, পশ্চিমবাংলার মানুষ জানে যে এই যে অসাধু যেটা আই.ইন. হয়েছে, এদের অবস্থান পরিষ্কার না। সত্যি আমাদের কাছে অত সাধু বাবা নেই, আপনাদের কাছে যা কালেকশন আছে আমাদের কাছে অত সাধু বাবা নেই। সিপিএম কমরেড আমরা গরিব ভাষা দিয়ে খেটে খাওয়া মানুষ, বলতে তাদের স্বার্থে কথা বলবো, কৃষকদের স্বার্থে কথা বলবো, যাতে বিনাশকারী কৃষি বিল আপনাদের বাধ্য করেছিলাম উইথড্র করতে, আমরা কৃষকদের হয়ে বলবো, সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে বলবো। আমাদের কাছে অত সাধু বাবাদের কালেকশন নেই, এটা তো সবাই জানে। আমরা তো মাথার ছাদের জন্য বলবো, আমরা সিলিন্ডারের জন্য বলবো। আপনার কাছে ডাকাতদের কালেকশন আছে, সাধুদের নেই, ঠিকই বলুন, একদম। এবার ডাকাতদের কালেকশন আপনার কাছে, সেই জন্য পশ্চিমবাংলার মানুষ পরিষ্কার করে বুঝতে পারছে, পশ্চিমবাংলার মানুষ পরিষ্কার করে বুঝতে পারছে যে আজকে কংগ্রেস সিপিএম টিএমসি এদের অবস্থানের কোনো পরিষ্কার নেই, কখন এর একসঙ্গে আছে, কখন বিরোধী আছে, কোনো ঠিক নেই। আমরা এক স্বরে একভাবে আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে আছি। বিজেপি তার কি লাভটা উঠাচ্ছে নাকি পারছে না বলেই ভিজিলেন্স দিয়ে যেটা ভিজিলেন্স পাঠাচ্ছে, আমি ইন্টারাপ্ট করতে চাইছি না, সেটা মনরেগার যে বিষয়টা, এখানে মনরেগার বিষয়টা খুব পরিষ্কার, যেটা আবাস নিয়ে তৃণমূলের প্রবক্তা বললেন, আবাস নিয়ে ঠিক আছে স্টেটের একটা পার্ট আছে, কিন্তু মনরেগা পুরোটাই কেন্দ্র সরকারের দায়িত্ব, শুধু কেন্দ্র সরকারের দায়িত্ব না, এটা পুরোটাই লোকসভার দায়িত্ব। এটা আপনি জেনে নিন, আপনারা সুবিধা হবে জানা, আপনিও জেনে নিন, আপনারা জানার সুবিধা হবে। আরে আপনারা সুবিধা হবে, এটা প্রশ্ন করতে সুবিধা হবে আপনার। মানুষ যদি মনরেগা আইন আলাদা একটা আইন, তার মধ্যে 1 লক্ষ মেনে নিলাম আমি দুর্নীতির অভিযোগের দায় রয়েছে, বাকি 20 লক্ষ কেন পাবেন? ঠিক আছে, হ্যাঁ একদম পাবে, সবাই পাবে, আপনিও পাবেন। মনরেগা একদম বিশেষ একটা আইন, আমরা সবাই জানি, এটা সঞ্চালিত হয় পুরোপুরি লোকসভা থেকে। এটা মনরেগা কিন্তু প্রতিবেদন ভালো করে জানেন, বেশি ভালো জানেন। মনরেগা কিন্তু যেটা সিপিএম এর প্রবক্তা টাচ করে গেলেন, মনরেগাটা নরেগা উনি বললেন ওটা একদম আলাদা। নরেগা কিন্তু প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশনে আসে না, মনরেগাটা লোকসভার মনরেগার কমিটির মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। আর মনরেগা কমিটির মধ্যে লোকসভায় টিএমসির সাংসদরা আছে, তো দীর্ঘদিন ধরে যখন এটা হচ্ছে, বঞ্চিত কে করছে? রাজ্য, এই রাজ্যকে কে বঞ্চিত করছে? তৃণমূল কংগ্রেস করছে, চুরি করে, আর তারপর অর্ধসত্য বলে, আর কমিটিগুলোকে অকেজো করে দিয়ে। এই রাজ্যের বিরতির পর ফিরছে, এক্ষুনি বাংলা বলছে, তো সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। বিরতিতে যাওয়ার আগে প্রদীপ্ত উত্তরে আসছি।
না আমি দাদাকে শুধু মনে করে দিতে চাইছি যে রিপোর্টের উপর ভরসা দাদারা করছে, দাদা একটুখানি, যে রিপোর্টের উপর তোমরা ভরসা করছো তার মধ্যে একটা সাধ্বী ম্যাডামেরটাও যোগ করে নিও। তিনি কি করলেন, লোকসভায় পরিষ্কার একটা রিপোর্ট দিলেন যে ভুয়ো জব কার্ডের তালিকা 2021, 21-22 যে ভুয়ো জব কার্ডের তালিকা দিলেন, যে সময় টাকা তোমরা আটকাচ্ছ তাতে দেখা যাচ্ছে 5225 বা এরকম কিছু পশ্চিমবঙ্গে 1 লক্ষের বেশি, 1 লক্ষের, ও দাদা 1 লক্ষের বেশি হচ্ছে। আমি তো তা বলিনি, তুমি বলছো যে ভুয়ো জব কার্ড, আমি তথ্য দিচ্ছি সেটা তোমার ম্যাডাম দিয়েছেন, আমাদের দেশের একজন প্রতিমন্ত্রী দিয়েছেন। এই যে সমস্যা এখানে বলছে 5225 জন মাত্র, আর লক্ষ লক্ষ লোক হচ্ছে ইউপিতে, তাহলে ইউপির টাকা ছাড়লে কেন? আচ্ছা সাতনা জেলা চেনো তো? সাতনা জেলা হচ্ছে মধ্যপ্রদেশের একটা জেলা। পশ্চিম বাংলায় শোনো না, শোনো, আরে শোনো শোনো শোনো, সুমনদা চিৎকার করলে কিন্তু বলতে পারবে না। শোনো 12টা একটা সাতনা জেলায় 1200 টয়লেট হারিয়ে গেল। আমি বলছি একটু না বুঝলে সমস্যা হবে, না শুনলে সমস্যা হবে, শুনে না, এটা 1 মিনিট না 30 সেকেন্ড, 30 সেকেন্ড। আমি বলছি যে 4টে জেলায় ফাইন হয়েছে, সব মানছি। আমি তো বলছি মানুষের টাকাটা আটকাচ্ছেন কেন? সাতনা জেলায় টাকা আটকাচ্ছেন, এখন কি সমস্যা? তো এখন এই কিছুক্ষণ আগে ন্যায় নীতি শেখাচ্ছিল, নীতিশকে রোলে নিয়েছে, ন্যায় নীতি ভুলে গিয়েছে সরকার, ন্যায় নীতি ভুলে গিয়েছে। কিছুক্ষণ আগে কংগ্রেসকে ন্যায় নীতি শেখাচ্ছিল, এখন ন্যায় নীতি ভুলে গেছে, উত্তর দিতে পারছে না। আমি বলছি আরে শুনলে তো পশ্চিমবঙ্গের কথাই তো বলবো, কিন্তু তুলনা করলে হবে কি করে? তুলনাটা করছি এই কারণে যে যে রাজ্যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে সেই রাজ্যে টাকা দিয়ে দিচ্ছ, আর পশ্চিমবঙ্গে দুর্নীতি আছে ও ক্লিয়ার। দর্শক বন্ধুরা ক্লিয়ার, পশ্চিমবঙ্গে তৃণমূল আছে বলে টাকা আটকাচ্ছে, পরিষ্কার স্বীকার করে নিলে এখানে তৃণমূলের বিরুদ্ধে বসা বিজেপির বন্ধু। পশ্চিমবঙ্গে তৃণমূল আছে বলে আটকেছে, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, উত্তরপ্রদেশে তৃণমূল নেই, তাই বিজেপির টাকা বিজেপি ওরা ছেড়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে মানুষের টাকা আটকে আছে। দর্শক বন্ধুরা এইটুকু আপনারা রেখে দেবেন, বারবার ব্যবহার করবেন, মুখ ফসকে হলেও সত্যি কথাটা বেরিয়ে গেছে। থ্যাংক ইউ। আমার কিচ্ছু বলার নেই, পুরো শোতে আপনি বলুন। বোঝা যাচ্ছে যে আপনারা কিভাবে আমাদেরকে মেলাইন করছেন। আরে তৃণমূল চোর, মানুষ তো চোর না, মানুষ তো চোর না, মানুষের টাকা দিতে না কেন? মানুষের টাকাটা দিতে না কেন? এই তো স্বীকার করলেন, এই তো স্বীকার করলেন যে মানুষের টাকাটা তৃণমূল আছে বলে আটকে দিয়েছেন। ইতিহাসে সিএজি রিপোর্ট সরকার পাল্টি খাইয়ে দিয়েছে, এটা দেখেছি। কংগ্রেস জানে। সুমনদার কাছে প্রশ্ন, এ রাজ্যে যখন এই বিষয় নিয়ে বিজেপি সরব হয়েছে, এর আগেও পারত এতদিন ধরে রিপোর্ট হাতে রেখে বা এত নির্বাচনের দোরগোড়ায় এসে এই ইস্যুকে কাজে লাগানো, আপনারা বুঝতে পারছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাহলে কোথাও এই যে ছত্রভঙ্গ হয়ে যাওয়া বা সংসদ থেকে প্রধানমন্ত্রীর এই বলা যে জোটের মধ্যেই তো বিভেদ সৃষ্টি হচ্ছে, তাহলে আপনাদের রাজনৈতিক কৌশলে এই বিষয়টাকে কিভাবে খেলাবেন? দেখুন, আমরা প্রথম কথা এটাকে খেলা মনে করি না, কারণ রাজনীতি তো মানুষের জন্য করা, মানুষের জীবন নিয়ে খেলা কংগ্রেসিরা বা কংগ্রেসিদের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড রাজনৈতিক দল আছে তারা সেটাকে খেলা মনে করতে পারে না, শুটিংও মনে করে না। আমাদের নেতারা করবেট পার্কে গিয়ে সানগ্লাস পরে শুটিং করেও না যখন মানুষ একটা বিভৎস অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বেঁচে থাকে। বিষয়টা হচ্ছে এই ক্যাগ রিপোর্ট এবং নির্বাচনের আগে এটা বেরিয়ে আসা, তুলে ধরা, এগুলো আমি মনে করি এগুলো ইচ্ছা করলে আগেও করা যেত এবং করা উচিত ছিল। এটা হচ্ছে প্রথম কথা। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে বাংলার বিজেপি, আমি একটু আগেও কথাটা বলেছিলাম, এটা বাংলার মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে, বাংলার বিজেপির দিশাহীন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। টিএমসি কটা সিট দিচ্ছে? এটা তো আলোচনার বিষয় নয়। আপনি আপনার জানার হলে আপনি পরে জানেন। কংগ্রেস বলুক। আচ্ছা আপনার জানার হলে পরে বলেছেন তখন আটকেছিল না? আমি আটকেছি। আপনি পরে দেখে নেবেন অনুষ্ঠান। পুরো মানুষকে আপনি আটকেন। থামেননি, কিন্তু আমি আটকেছি। আপনি বিজেপিকে বলতে দেন না, আমি ওনার মুখ চেপে ধরতে পারি না দেবাশিস বাবু। আপনাকে বলতে দেন না। আমরা যেটা তুলে ধরছি, আমি তো যখন প্রশ্ন করছিলাম আপনি শুনেননি। আমি যখন প্রশ্ন করছিলাম আপনি শুনেননি। মতন চোরের সাথে আতাত করবে বলে তৃণমূল কংগ্রেসকে আড়াল করছে কংগ্রেস। শুভেন্দুকে তুলে নিয়ে গিয়ে এলোকে করে দিচ্ছেন। টিএমসির কাছে সিট চাই, টিএমসির কাছে টিকিট চাই বলে মধ্যে কটা আপনারও টিএমসির কাছে টিকিট চাই। আমি দেবাশিস মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল, একদম পরিষ্কার হয়ে গেল। এবার আপনি থামবেন। টিএমসির মানুষ বুঝে যাবে কংগ্রেস, চোরের সঙ্গে আছে কংগ্রেস,
আর প্রদীপ্ত যারা বিষয়টা হচ্ছে ছেলেকে মেরে রক্ত দিয়ে ভাত মাখিয়ে খাওয়ায় মাকে, আচ্ছা সেরকম রক্তাক্ত মানে হারবাদ সিপিএম এর সঙ্গে আছে। আচ্ছা ঠিক আছে, কংগ্রেস আজকে খুনি কংগ্রেস পশ্চিমবাংলার মানুষ। আমি দেবাশিসদার এই মানসিক পরিস্থিতিটাকে খারাপভাবে নিচ্ছি না, কারণ দুদিন আগেই তো ওনার বিরোধী দলনেতা একজন সর্বভারতীয় নেতা সম্বন্ধে এমন একটা উক্তি করেছিল যে সারা ভারতবর্ষ, সারা মিডিয়া ফ্র্যাটার্নিটি, সাধারণ মানুষের মধ্যে ছ্যাঁ ছ্যাঁ রব উঠেছিল। ওরা মেন্টাল ব্যালেন্স হারাচ্ছে, এটাকে আমি খারাপভাবে নিচ্ছি না। আমি সিম্প্যাথেটিক টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল বিজেপি এন্ড দ্য বিজেপি রিপ্রেজেন্টেটিভ ইন দিস প্যানেল। আলোচনাটা চলছে। কি ব্যালেন্স আছে পশ্চিম বাংলা আপনাদের? আপনারা আমি বলছি আপনার কথাই আমি বলছি। আমি মনে করি তৃণমূল আমি ওরা ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকলেও আমি আরে আপনাকেই তো আমি সঞ্চালিকাকেও ইগনোর করে আপনাকে উত্তর দিচ্ছি, এত ইম্পর্টেন্স দিচ্ছি। আপনি শুনুন, 1 মিনিট শুনুন। কেরালায় কার সঙ্গে লড়াই করছেন? আরে বলতে দেবেন তো? দেখুন, এক একটা রাজ্যের এক একটা প্রেক্ষিত, লড়াইয়ের ডাইমেনশনটা আলাদা হবে, এটা নিয়ে আলোচনা করেন। ডাইমেনশনটা কি মানুষ তো বুঝতেই পারছে। আজকেও মাননীয় রাহুল গান্ধী, যিনি বেলে বাইরে আছেন, রাহুল গান্ধী যিনি ন্যাশনাল হেরাল্ড স্ক্যামে বেলে বাইরে, আপনি তো অধ্যাপক একজন। রাহুল গান্ধী কি কিসে বাইরে রয়েছেন আর কেসটা আপনাদের তথাকথিত দেবাশিস দা আলোচনাকে ঘোরাবেন না। তথাকথিত দুর্নীতির সঙ্গে ওই কেসটা কতটা আলাদা আপনি একজন অধ্যাপক, আপনার নিশ্চয়ই বোঝা উচিত ছিল। যাই হোক, সেটা আপনি বুঝতে পারবেন না, আপনার কম্পালশন আছে। আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা সরব, এতে কোনো সন্দেহ নেই। এবং একাধিকবার শুনতে দোষ কোথায়? আমি আপনাকে একবার ইন্টারাপ্ট করেছিলাম, আপনি তো 16 বার করছেন। না ঠিক আছে, আর করব না। ঠিক আছে বলুন। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। আমি আবার এই প্যানেলে বসেই বলছি, তৃণমূল কংগ্রেস A to Z দুর্নীতিগ্রস্ত, এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? আপনারা ভারত থাকতে হবে তৃণমূলের সঙ্গে। সমস্যাটা এটাই যে আপনার তবু থাকতে হবে টিএমসির সাথে। আপনি কি চান আপনি বাকি প্যানেলটায় আর কিছু বলবেন আপনার টার্ন এলে? তাহলে চুপ করে। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনারা ভারতবর্ষের অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, সমাজকে ভাষা এবং ধর্মের আঙ্গিকে বন্টন করা, এগুলো কত বড় বিপদ ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। এবং আপনারা বলছেন তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটের জন্য যত। আমি আজকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, ম্যাডাম সুচন্দ্রিমার এই প্যানেল থেকে, আপনার কেন্দ্রীয় নেতৃত্বও চায় না তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এখানে সরকার দখল করতে। আমি আপনারা 20-22টা সিট যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেয় তাতেই আপনারা খুশি। আমি আপনাকে বলছি, আপনারাই চান না এই দুর্নীতিগ্রস্ত সরকার বদল হোক। সেই জন্য কংগ্রেস বা বামেদের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আপনারা ফুল সেটিং এ রয়েছেন, আর আপনারা মানসিকভাবে এত খারাপ অবস্থা, তো কথা কুকথা, মানুষকে অসম্মান করা, সব আপনাদের নেতাদের মুখ থেকে বেরোয়। বাংলার মানুষ দেখছে, আপনাদের কোনো দিন বাংলার দায়িত্ব তারা দেবে না। তীর্থঙ্কর বাবুর কাছে যাচ্ছি। 21শে ফেব্রুয়ারির মধ্যে মানুষের কাছে টাকা পৌঁছে যাবে, নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে, কিন্তু আবার একটা মামলাও ঝুলে গেছে ইতিমধ্যেই হাইকোর্টের মধ্যে। কতটা আপনারা নিশ্চিত, এবং যে আপনি কথাটা বললেন যে যারা ভুক্তভোগী তাদের কাছে টাকাটা পৌঁছে যাওয়া আগে জরুরি, সেই পয়েন্টেই 21শে ফেব্রুয়ারির মধ্যেই যে চলে যাওয়া বা নির্দেশিকা অনুযায়ী যদি কাজ হতে পারে, কতটা আশাবাদী? আমি একেবারেই আশাবাদী নই। প্রথমত হচ্ছে যে এই ধরনের ঘোষণা বহুবার বহু ক্ষেত্রেই হয়েছে, সর্বক্ষেত্রে প্রমাণিত হয়েছে যে ঘোষণার সাথে বাস্তবতার মিল থাকে না। বহু ধরনের, আজকে যিনি বলছেন, আজকে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করা হলো যে আমরা রাজ্য কেন্দ্র না দিলেও রাজ্যের পক্ষ থেকে এই অর্থ আমরা মিটিয়ে দেবো। এটা তো কদিন 2 বছর আগে তো বলতে পারতেন। একই কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তো রাজ্য এটা মিটিয়ে দেবে, তাহলে এটাই করতে পারতেন। এত কিছু করার নাটকীয়তার প্রয়োজন ছিল না। আর অন্য প্রসঙ্গে যেটা বলার, প্রসঙ্গ ছিল, সেই প্রসঙ্গ ক্রমে বিজেপির প্রতিনিধি বলেছেন, এবং উইথ সিরিয়াস নোট। প্রথমত হচ্ছে INDA জোটটা কি? আপনি অধ্যাপক, আপনার কাছে জানা দরকার INDA এটা কি? পলিটিক্যাল অ্যালায়েন্স। এটা পলিটিক্যাল অ্যালায়েন্স না, এটা প্ল্যাটফর্ম। কোনটা? আপনি বলবেন। প্ল্যাটফর্ম আমরা তো ঘোষণা করেছি প্ল্যাটফর্ম বলে।
আমরা ঘোষণা আমরা বলেছি, শুনুন শুনুন, বলতে দিন বলছেন কেরালায় আছে, বেঙ্গলে নেই। আপনি বলতে দিন, আপনারা পরিষ্কার করে বলুন। আমরা তো পরিষ্কার ভাবেই বলেছি, আপনারাই বলুন। এটা আমরা পরিষ্কার ভাবে বলেছি, এটা আমরা বলেছি, এটা প্ল্যাটফর্ম, এবং বারবার বলা হয়েছে এটা হচ্ছে বিকল্প ভাষ্য তৈরি করার জন্য, তার থেকে বিকল্প কর্মসূচির জন্য বলা হয়েছে। তার সাথে দুটোকে গুলিয়ে ফেলবেন না, অত সোজা না, সব জিনিসটা তো সোজা না। এটা মিস কল মেম্বারশিপ। আমরা 34 বছর সরকারে ছিলাম, মানুষকে বুঝিয়েছে কখনো মার্ক্সবাদ, কখনো লেনিনবাদ, অমুকবাদ তমুকবাদ, মার্ক্সবাদ লেনিনবাদ বিশ্বজনীন পাবলিক বুঝতে শুরু করেছে। আপনাদের ওই নিয়ে আলোচনায় বসলে মুশকিল আছে। আপনাদের বোঝানো মানুষ বুঝছে না। আমাদের কথা চেষ্টা করুন। আমাদের কাছে মানুষ বুঝছে কি না বুঝছে সেটা তো বাস্তবতার উপর নির্ভর করবে। ঘটনাটা হচ্ছে ওনার কিছু অপ্রাসঙ্গিক কথা। আজকে আলোচনা হচ্ছে ক্যাগ রিপোর্টের প্রসঙ্গে যে ঘটনাটা ঘটেছে। আমরা পরিষ্কার বলছি যে এই ঘটনাগুলোকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে, যেভাবে দেখানো হচ্ছে, আদপে কি মানুষ, বলুন তো, বঞ্চিত মানুষগুলো কি সত্যি সুরাহা পাবে? বঞ্চিত মানুষগুলোর প্রতি কি সত্যি সুরাহা করার ইচ্ছা আছে? তৃণমূল কংগ্রেস আছে ক্ষমতায়, তাহলে ততদিন মানুষের সুরাহা হবে না পশ্চিমবাংলায়। যতদিন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আছে আর আপনারা এরকম অসাধু আইডট ইনডট করে বেড়াচ্ছেন, ততক্ষণ গরিব মানুষের সুরাহা হবে না এই পশ্চিমবাংলা। একদম পরিষ্কার, পশ্চিমবাংলা মানুষ জানে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে রাজনীতিকে কি করে থাকবে, আপনার কাছে থাকবে কি করে? আপনার কাছে সাধু বাবাদের বিপণন কেন্দ্র, আপনার কাছে গোটা বিশ্বের সব মৌলবীগুলো আছে, সব মৌলানাগুলো আছে, সব হুজুররা আছে, সব পীররা আছে। আমাদের কাছে সাধারণ সাধু থাকবে না। কালকে প্রধানমন্ত্রীর বক্তৃতাটা কি পার্লামেন্টে বলার কথা? কালকে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণটা আপনি বোধহয় মন দিয়ে শোনেননি। উনি বলেছিলেন গ্রামীণ মানুষ, 4 কোটি মানুষ, গ্রামের যারা মাথার উপর ছাদ পেয়েছেন, শহরে গ্রামীণ গরিব যারা মানুষ 80 লক্ষ, তারাও ঘর পেয়েছে। মানে বাংলা কতটা বঞ্চিত, মানে তারা কি দোষ করেছে? এই প্রশ্নটা রেখে আপনার কাছে উত্তর নেব একটা ছোট্ট বিরতির পর। ফিরে এসে বাংলা বলছে তো সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমি দেবাশিস দার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, একটু অ্যাড করছি তার সঙ্গে। এই যে প্রথমবার 100 দিনের কাজের দুর্নীতিতেও তদন্তে এই ইডি চলে এলো, মানে একজন দিল্লি গেলেন, কি বললেন সেটা জানি না, কিন্তু তারপরেই 4 জেলায় 6 জায়গায় তল্লাশি। মানে রিপোর্ট কি আগে থেকেই তৈরি ছিল যে এখানে হবে, নাকি মানে ওনার ফটো সেশনটা হলো তারপর আবার তদন্ত শুরু হয়ে গেল? কোনটা হতে পারে? আপনারা সাংবাদিক খুঁজে বের করবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা যা আপনি মুখপাত্র, আপনি দলের হয়ে জবাব দেওয়ার জন্য এসেছেন, বলুন। আরে আপনারা সাংবাদিক, সাংবাদিক সব ভেতর থেকে খবর বের করুন কোথায় আগে রিপোর্ট ছিল, পরে ছিল। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই 156টা টিম এলো, এই সরকারের দুর্নীতি কোর্টে, ক্যালকাটা হাইকোর্টে, ক্যাগের রিপোর্টে ভারতমালা প্রজেক্টের পুরো প্রমাণ মিলল। এটাকে এখানে ক্যালকাটা হাইকোর্টের পরে শুভেন্দু অধিকারী এখানে আসলো, প্রত্যেকবার বললো আমরা নির্মলা সীতারামনের কাছে যাব, তারপরে ঘটনা ঘটাবো, ঘটে গেল, কি হলো? দেখেছি না, আমারও আবার হবে, আবার শুরু হবে, আবার হবে। প্রদীপ্ত মাঝখানে বলবেন না। এবার সেই জন্য উনি বলতে পারেন, ওনার সেই সভ্যতার ব্যাপারটা আছে, আমার তো অত সভ্যর ব্যাপার নেই। না, আপনি শিখুন। না, আমি সেটাই শিখছি ওনার কাছ থেকেই আর কি। মাঝখানে বলবেন না প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি। দেবাশিস বাবু, এবার বিষয়টা হচ্ছে যে দেখুন, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, আমরাও বারবার বলছি, দলের পক্ষ থেকে আমরাও বলছি সিবিআই ইডি ত্বরান্বিত করুক তদন্ত, আর ভালো করে সব যারা আছে এখানে, যারা ইনভলভ আছে তাদের সবাইকে ধরুক। আমরাও বারবার দাবি করছি, আমরা সিবিআইডির কাছে দাবি করছি, সিবিআইডির কাছে ভারতীয় জনতা পার্টি। আর কোর্ট যেটা সেন্সার করছে সেটা সবার সামনে পরিষ্কার। কোর্ট তো ঠিকই বলছে সিবিআইডিকে তাড়াতাড়ি করুন, যাদের ধরুন। কেন ডিলে করছেন, কেন এইসব বিষয়গুলো দাঁড়াচ্ছে কি? আমি একটু অ্যাড করছি তাহলে। 2023 সালে 3 মে কোর্ট বলেছিল 6 মাসের সময়সীমা পেরিয়ে গিয়ে দেখুন সময় এগিয়ে যাচ্ছে, আজকে একদমই ঠিক ফেব্রুয়ারি 2024, একদমই ঠিক। এবার দেখুন এখানে একটা জিনিস আছে, মানে ইডি কি পারছে না তদন্ত করতে, নাকি তাদের ক্রেডিবিলিটি নিয়ে আপনারা প্রশ্ন তুলতে ভয় পাচ্ছেন? আপনার সুবিধার জন্যই বলছি, আপনারও হেল্প হবে জিনিসগুলোকে ভালো করে উপস্থাপনা করতে। বিষয়টা হচ্ছে যে ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, অর্থাৎ মানি ট্রেল। থ্যাংক ইউ, আপনি বললেন ফুল ফর্মটা, ঠিক আছে জেনে নিন। এবার এটা হচ্ছে মানি ট্রেলকে ফলো করে, অর্থাৎ
টাকার ব্ল্যাক হোয়াইট হওয়া, মানি লন্ডারিং, টাকার ফ্লোটাকে স্টাডি করে। এটা এক্ষুনি গুগল করলে লোকেরাও জেনে যাবে। আপনি উত্তরটা শুনুন। কিন্তু এর মধ্যে কোথায় ক্রিমিনালিটি আছে, কোথায় এখানে মানে কোড বলে দিচ্ছে 6 মাস সময়, 9 মাস সিবিআই ডিসাইড করবে। এবার আবার এবার আপনি মাঝখানে বলতে শুরু করলেন, এরা চুপ হয়ে গেল। আমি প্রশ্ন করছি আপনাকে, এটাই আমার কাজ। তাহলে আপনি এখানে শুনুন। তাহলে একবারে প্রশ্ন করে নিন সব। কথার মাঝখানে প্রশ্ন দাঁড়ালে কি করে হবে? কি অসুবিধা? একটা উত্তর দেব তো, একটা উত্তর দেব, তারপর একটা প্রশ্ন হবে নাকি? আচ্ছা বেশ, বলুন। এবার সেই জন্য সিবিআই হচ্ছে ক্রিমিনালিটির ইনভেস্টিগেশন করবে, ইডি মানি ট্রেলটা করবে, ঠিক আছে? এবার যেই ক্রাইমগুলো 3 বছর 4 বছর 5 বছর 10 বছর আগে হয়েছে, সেই সাইট অফ ক্রাইমে আমরা জানতে পারছি এই রাজ্যের প্রশাসন, সরকার পুরোপুরি, দাদা ঠিকই বললো, কংগ্রেসের ভাই আমাদের দাদা আমাদের ঠিকই বলেন যে নেতা মন্ত্রীদের থেকে বেশি আমলারাও জেলের মধ্যে যাচ্ছে। অর্থাৎ যেখানে পুরো একটা অ্যাডমিনিস্ট্রেশন ক্রাইমের মধ্যে ঢুকে গেছে, তো সেখানে বাইরে থেকে সিবিআই এসে যে এতটা খুঁজে পেয়েছে, আমরা সাধুবাদ জানাচ্ছি। এখানে যেখানে প্রশাসন লিপ্ত হয়ে গেছে চুরি করতে এবং সমস্ত এভিডেন্স মিটিয়ে ফেলছে, আমরা জানি সিবিআই টিমকে প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় বসে আটকে দিয়েছিলেন সিবিআই টিমকে, এবং পার্ক স্ট্রিট না কোন থানাতে সিবিআই টিমকে থানায় বন্ধ করে দিয়েছে এই কলকাতা পুলিশ। তো যেখানে এখানকার রাজ্য সরকারের কাছে, প্রশাসনের কাছে সহযোগিতা দূরস্থান, এই প্রশাসন নিজে ক্রাইমে লিপ্ত, সেখানে যে এতটা খুঁজে বের করেছে সিবিআইকে আমরা সাধুবাদ জানাচ্ছি এত প্রতিকূলতার মধ্যে। তবু আমাদের দাবি আছে যে পুরো যারা এখানে মাথা আছে, সে ভাইপো হোক, পিসিমণি, দিদিমণি, দিদিমা, যেই হোক, সবাইকে যেন জেলে পড়ে, এটা আমাদের দাবি আজকের দিনও আছে। আর আরেকটা কথা যেটা আপনি প্রশ্ন করছিলেন, পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য। এই একটা দুর্নীতিগ্রস্ত এই সরকারের জন্য পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, আর কোনো কারণে বঞ্চিত হচ্ছে না, কারণ এরা মাঝখানে বসে এরা টাকাগুলো সাইফন আপ করছে। আমরা ইতিমধ্যেই জানছি যে কতগুলো প্রকল্প শুধু নাম পাল্টায়নি, প্রকল্পের টাকাগুলো মানে হেড চেঞ্জ করে দিয়েছে, করে বিভিন্ন উৎসব, কার্নিভাল, এগুলোতে সেই প্রকল্পের টাকাগুলো খরচা করা হচ্ছে। 21 লক্ষ মানুষ টাকা পাবে না 21শে ফেব্রুয়ারির মধ্যে, যেটা তৃণমূল কংগ্রেস দাবি করছে, সেই কার্ডটার মধ্যে রাজ্য সরকারের নাম লেখা থাকবে। এত বড় আপনারা পলিটিক্যাল মিস্টেক কি করে করছেন লোকসভা নির্বাচনের আগে এই তৃণমূল কংগ্রেসের সামনে? না আমাদের দেখুন, জিনিসটা হচ্ছে মানরেগাটা হচ্ছে গ্যারেন্টি স্কিম, যারা কাজ করেছে তারা টাকা পাবে, এটা গ্যারেন্টিড। এবার যদি ইউসি না দেয়, আর 4টে জেলাতে এরা ফাইনই দিয়েছে, এটা তো স্বীকার করছে যে আমাদের জব কার্ডগুলো না, যাই হোক না জিনিসটা হচ্ছে এটা গ্যারেন্টি স্কিম। এরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে লেবার কম্পোনেন্ট দিচ্ছে, 20 থেকে 24 কোটি টাকা মতো দিচ্ছে। কিন্তু এরা যেটা দাবি করছে তৃণমূল কংগ্রেস, সেটা হচ্ছে কন্ট্রাক্টরদের টাকা লেবার কম্পোনেন্ট দিতে বাধ্য। আর লোকসভা থেকে মানরেগা কমিটি যেটা করেছে সেই হিসেবে লেবার কমিটিতে বাধ্য। সিপিএম দাদা ঠিকই বলেছে, এই লেবার কম্পোনেন্ট আগে দিতে পারতো। টাকা যে মেটাচ্ছে তৃণমূল কংগ্রেস, এই সরকার যে টাকা মেটাচ্ছে, এবার আপনি জানেন যে টাকাটা মেটাচ্ছে সেটা হচ্ছে লেবার কম্পোনেন্ট মেটাচ্ছে। লেবার কম্পোনেন্ট, কন্ট্রাক্টরদের টাকা এখনো বন্ধ আছে, কন্ট্রাক্টরদের টাকা দেওয়া যাবে না ইউসি না দেওয়া অবধি। কিন্তু লেবার কম্পোনেন্ট যেহেতু গ্যারেন্টি স্কিম, এটা জব গ্যারেন্টি স্কিম, লেবার কম্পোনেন্ট মেটাতে বাধ্য, আগেই মেটাতে পারতো। সেটা রিএম্বার্সমেন্ট অবশ্যই হবে সেন্টার থেকে বা মানরেগা কমিটি থেকে, অবশ্যই রিএম্বার্সমেন্ট হবে। ইচ্ছে করে লেবার কম্পোনেন্ট আটকে রেখে দিয়েছিল, কারণ কন্ট্রাক্টরদের টাকা আটকে গেছিল বলে। এই গ্যারাকলে পড়বে বলেই, আইনি গ্যারাকলে পড়বে বলেই লেবার কম্পোনেন্টটা মিটিয়ে দিচ্ছে। প্রদীপদা বলুক যদি এটা ভুল হয়। মানরেগা আইন বেশি ভালো করে জানেন প্রদীপদা, একটু বলি। মানরেগা আইন আপনি বেশি ভালো জানেন। এবার আপনি নিশ্চয়ই আপনি তো লেবার কম্পোনেন্টই মেটাচ্ছেন। আপনি বলছি, এবার আপনি শান্ত থাকবেন তো? আপনি সেই কথাটা দর্শকদের আগে দিয়ে দিন, কারণ আমাকে ভদ্রতার খাতিরে আটকেছে অ্যাঙ্কার, আমিও আটকেছি। এখন মুশকিল হচ্ছে মানরেগা আইনটা দর্শক বন্ধুরা একটু পড়ে নেবেন। দাদা প্রথমে বললো ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবি মানে হচ্ছে ক্রিমিনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবার আমি সেখানে একটু যোগ করে দিই, ইডি আসে হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, রেভিনিউ ডিপার্টমেন্ট আসে সীতারা ওই কি নাম ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, আবার সিবিআই আসে পার্সোনেল ডিপার্টমেন্টের আন্ডারে। ফলে ফিনান্স চালায় কে? আমি একটু বলি, আমার দর্শক বোধ, আমি হেল্প নিয়ে নেবো। ফিনান্স ডিপার্টমেন্ট কে চালায়? ফিনান্স মিনিস্ট্রি, নির্মলা সীতারামন। আর পিএমও কে চালায়? প্রধানমন্ত্রী। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে যদি ইডি সিবিআই এর দর 500 কোটি 1000 কোটি হয়ে থাকে, যেটা দিলীপ ঘোষ বলেছেন বা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাকে সাপ্লিমেন্ট করেছেন, তাহলে পদত্যাগ করা কি উচিত নয়? হয় দিলীপ ঘোষের সাংসদ থেকে, কারণ সে বলে দিয়েছে তাদের দর আছে, কারণ তারা তো চালাচ্ছে তাদের ওই যে ওপরের মহলের লোকেরা। এটা একটা দিক, ফলে এটার উত্তর এরা দেবে না। 2 নম্বর কথা হচ্ছে লেবার কম্পোনেন্ট মেটাতে রাজ্য আগেই পারতো, রিইম্বার্সমেন্ট পরে হবে। আমায় আইনের ধারাটা বলে দিক।
আমি শুধু বলবো আইনের ধারাটা বলে দিক রে, রাজ্য সরকার ওই দেখুন আবার চিৎকার করছে। আচ্ছা ঠিক আছে, রাজ্য সরকার আপনি আইন দিয়ে বলে দেবেন না, আমি তো বলছি যে আপনাকে বলে দিতে আইনটা কোথায়। মানরেগা আইনে রাজ্য সরকার দেবে, আর তাতে পরবর্তীকালে কেন্দ্র সরকার রিইম্বার্সমেন্ট করবে। আরে মানরেগা কমিটি করবে। আরে বাবা আপনি ইউসি জমা দেবেন তো এটা লেবারে। আচ্ছা বলি আমি বলছি রাজ্য সরকার মেটাবে, কেন্দ্র সরকার রিইম্বার্স করবে, লেবার কমিটি করতে বাধ্য। এটা কোন আইনের কোন ধারায় লেখা রয়েছে আমি দয়া করে বলছি, আমি মুখপাত্র পদ ছেড়ে দেব, আমি দায়িত্ব নিয়ে বলছি যে রাজ্য প্রথমে দিয়ে দেবে, কেন্দ্র রিইম্বার্স। ফলে বিজেপি করতে গেলে বড়সড় মিথ্যে, আরে ইউসি দিতে হয়, কন্ট্রাক্টরের খরচাগুলো তারপরে নেক্সট যেটা হচ্ছে যে ইউসি এগুলোর কনটেক্সট যেটা হচ্ছে যে আমরা বলে দিয়েছি ইউসিটা আছে, আমরা বারংবার বলেছি চিঠি লিখছে একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি, সে গভর্নেন্সের হেডে রয়েছে, সে লিখে দিচ্ছে যে ইউসি রয়েছে, ইউসি দেওয়া হয়েছে, তার মানে তো সে সবথেকে বড়। আচ্ছা দাদা আপনার এক মিনিট আপনার সভ্যতার মাত্রা যদি আপনি ছাড়িয়ে যান, তাহলে আপনাকে বলতে বলতে আমি বলবো বলুন, আমিও বলে বলুন। এমনি মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে বিজেপির এখন, তার এফেক্ট আপনার মধ্যে পড়বে না। তিনটে এনকোয়ারি হয়েছে অলরেডি, তিনটে না মানরেগার তিনটে এনকোয়ারি হয়ে গেছে, টিম এসে গেছে, 52টার বেশি এনকোয়ারি টিম এসে গেছে। আপনি কিন্তু ভদ্রতার সীমা ছাড়াবেন না, আমি ভদ্রতার সীমা ছাড়ালে আপনাকেও বলতে দেবো না, কিন্তু আপনি সেটাই পাবেন না। বলতে দেন, আপনারা অলরেডি বলতে দেন না, আপনারা দেখলেন তো আমি কোনোভাবেই কথা বলি না। মুশকিল হচ্ছে কি আপনার গলা বেশি বলে আপনি যদি মনে করে রাখেন বিজেপি মানে বেশি চিৎকার করতে হবে, মানুষের ভোট পাওয়া যাবে না, ওই বিরতিতে যেতে হবে। বিরতির পর ফিরছে, এক্ষুনি বিরতির পর বাংলা বলছে, তো সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি এবার বাকি বক্তাদের কাছে আসব। অনুষ্ঠানের শেষ আধ ঘন্টার মধ্যে আলোচনা যতটা বিতর্কের দিকে যাচ্ছে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু যারা অনুষ্ঠান দেখছেন সেই ঘুরে ফিরে একটা জায়গাতেই আছে, যারা বঞ্চিত, যারা অপেক্ষা করছে এখনো পর্যন্ত। রাজ্যে তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে বলেছেন 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকা পেয়ে যাবেন, এবং সেই প্রক্রিয়া নবান্নের দ্বারা নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। কেউ বলছেন এটা ভুয়ো, এটাতে বিশ্বাস করা যাচ্ছে না। আবার এই দুর্নীতির প্রসঙ্গ নিয়ে, ক্যাগ রিপোর্ট নিয়ে যে বিজেপি সরব হয়েছে, তাদের ক্রোনোলজি অনুযায়ী তারা রাজ্যপালের কাছে যাবে, তারা এফআইআর করবে। আবার শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফেরার পরেই এ রাজ্যে ইডির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এটা কতটা দীর্ঘায়িত হবে, আদালতে মামলা গেছে, সেখান থেকে কি আসবে, আদৌ লোকসভা নির্বাচনের আগে 2 বছর ধরে যে মানুষগুলো ভুক্তভোগী তারা টাকা পাবে কিনা, সেটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন। সুমনদার কাছে আসছি। এ রাজ্যের নির্বাচনে আপনারা একা লড়ছেন না জোটে লড়ছেন সেটা আমার প্রশ্ন নয়, কিন্তু যদি জোটেই লড়েন তাহলে আর কিছু সময় বাকি রয়েছে। এই যে ইস্যুগুলো বিজেপি বাইনারি সেট করে দিচ্ছে, দুর্নীতি হোক কি কাজের ভিত্তিতে হোক, কংগ্রেস এ রাজ্যে আসন ভাগাভাগির পরে সিদ্ধান্তে নামবে যে তারা ইস্যু ভিত্তিক আলোচনায় আসবে, নাকি জাতীয় স্তরে যেটা হাইকমান্ড বিজেপির দিকে যেভাবে টার্গেট করছে সেই অনুযায়ী এই রাজ্য আপনারা প্রচার করবেন? দেখুন, একটা রাজনৈতিক দল তাদের নির্বাচনের আগে কি কি ইস্যুতে মানুষকে অ্যাড্রেস করবেন অবশ্যই সেই দলের শীর্ষ নেতৃত্ব স্থির করে, ইন কোঅর্ডিনেশন উইথ যারা জোট সঙ্গী থাকে তাদের শীর্ষ নেতৃত্বরা একসঙ্গে বসে ঠিক করে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা কোন রাজ্যের ক্ষেত্রে কি আমাদের ইস্যুস হবে মানুষকে অ্যাড্রেস করার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই হবে, যাদের সঙ্গেই আমাদের জোট হোক, এবং খুব সম্ভবত তৃণমূলের সঙ্গে হয়তো জোট হবে না, হয়তো আমি বলছি, এটা কে আবার অন্যভাবে ফেস ভ্যালুতে নেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছেন সারা বাংলায় 42টা সিটে উনি একা লড়তে চান। মানে এটা আপনার অনুমান? প্রদেশ কংগ্রেস না, এটা তো আমি একজন তো সাধারণ টিভির দর্শক, নিউজ পেপারের পাঠক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 42টা সিটে উনি একা লড়তে চান, বাংলাতে ওনার কারুর সঙ্গে জোট নেই। তাহলে তো নীতিশ কুমার যাওয়ার আগেও আপনাদের ভবিষ্যৎবাণী কি ছিল যে নীতিশ কুমার চলে যাবে? আমি বাংলায় আছি, আমি বিহারে ঢুকতে চাইছি না, আপনি আবার জোর করে আপনি আবার বিহারে ঢোকাবেন না ম্যাডাম। আজকেই রাহুল গান্ধী ঝাড়খণ্ড থেকে বলেছে যে তৃণমূলও জোটে আছে, কংগ্রেসও আছে, কেউ জোট থেকে যায়নি এবং আসন নিয়ে আলোচনা চলছে। তাহলে আপনার এই ভবিতব্যের
কারণ না না, রাহুল গান্ধী তো অত্যন্ত ভদ্রলোক, জয়রাম রমেশ অত্যন্ত ভদ্রলোক। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বসন্তের কোকিলও বলতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঢিলও মারতে পারবো না। তা একজন ভদ্রলোক যেভাবে আরেকজন নেত্রীকে অ্যাড্রেস করেন, উইথ ডিউ রেসপেক্ট টু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে অ্যাড্রেস করেন রাহুল গান্ধী সেভাবেই অ্যাড্রেস করেছে। এর মধ্যে থেকে আমার মনে হয় না কিছু নির্যাস খুঁজে বার করার কোনো বিষয় আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু বলেননি যে উনি ইন্ডিয়া জোট ছেড়ে দিয়েছেন। যদিও আমরা জানি উনি অর্ধেক রাস্তার টিকিট কেটেছেন, মাঝ রাস্তায় ট্রেন থেকে নেমে পড়বেন, এটাও এই ব্যাপারেও আমরা শিওর। এবং খুব স্বাভাবিকভাবেই আমি মনে করি এই বিষয়ে এবং আগামী নির্বাচনে বামপন্থী আমাদের ন্যাচারাল অ্যালাই, তারা আমাদের সঙ্গে হয়তো লড়বে। ন্যাচারাল অ্যালাই একদম 100%। যারা ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করবে, প্রগতিশীলতাকে বিশ্বাস করবে। এতক্ষণ আপনারা দুজনে মিলে বাইনারি সেট করেছেন, আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না, কারণ আমি আপনাকে ডিস্টার্ব করি না। মাঝ রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় নেমে যেতেই পারেন। এবার রাহুল গান্ধী বা জয়রাম রমেশ বা শ্রীমতী সুপ্রিয়া শ্রীনাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি অ্যাপিল করবেন জোটে থাকার জন্যে বা জোটের সক্রিয় ভূমিকা নেওয়ার জন্যে, এটা হচ্ছে আমাদের কালচার, জাতীয় কংগ্রেসের কালচার। আমরা কখনো যাকে মনে করি যে আমাদের জোটের মধ্যে রয়েছে তার দিকে আমরা কোনো তির্যক মন্তব্য, তাকে আক্রমণ করা, এই কালচারে জাতীয় কংগ্রেস বিশ্বাস করে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিনের, আপনি নিজেও উপস্থিত ছিলেন ভারত জোড়ো ন্যায়যাত্রাতে, আপনি দেখেছেন কি কি ঘটনা ঘটেছে। তা আমি আশা করব উনি হয়তো সত্যি সত্যি মন থেকে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য ইন্ডিয়া জোটের মধ্যে থাকবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ন্যারেটিভ একটাই, দুর্নীতি মুক্ত প্রশাসন, আগামী প্রজন্ম, ইয়াং জেনারেশন যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায়, সেই ধরনের স্বচ্ছ রাজনীতি মানুষের সামনে তুলে ধরা। তার সঙ্গে অবশ্যই দ্রব্যমূল্য বৃদ্ধি, মাথার ছাদ, পেটের খাদ্য, এগুলো তো বিশেষ মানে পয়েন্ট অফ, মানে একদম লাল কালি দিয়ে আন্ডারলাইন করার মতন পয়েন্ট। এগুলো অবশ্যই মানে মানুষের যেগুলো ভোট ব্যাংক, মানুষের যেগুলো, আপনারা কি কেন সংখ্যালঘু প্রসঙ্গটাই তুললেন কেন? বলে আমাদের পার্টিতে সাধু নেই, ভোট ব্যাংক কথা বলতে পারতেন। সংখ্যালঘু, আমরা সাধু বিক্রি করি না, আমরা ভগবান রামকে পণ্য বানাই না নির্বাচনে। সংখ্যালঘু ভোট এবং এখানে আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনি ছাড়া এবং আপনি ছাড়া এখানে আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনি ছাড়া এখানে বলতে কোনো দ্বিধা নেই। বাকি তিনটে রাজনৈতিক দলই যারা উপস্থিত আছে কেউ ভগবান রামকে পণ্য বানায় না। বললেন তো যে পশ্চিম বাংলাকে দুর্নীতি মুক্ত করার জন্য টিএমসির সঙ্গে থাকতে হবে, আপনি তো বললেন। আমি বললাম দুর্নীতি মুক্ত করার জন্য থাকতে হবে, পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত করার জন্য। বলে দিয়েছেন মমতা বলে দিয়েছেন পশ্চিমবাংলা .in মানে টিএমসি। আমি বলে দিয়েছি দেবাশিস দা, আপনি আপনার সময় বলবেন। তীর্থঙ্কর বাবুর কাছে আসছি, উনি ভারত জোড়ো ন্যায়যাত্রার কথাই যখন বললেন যে আমি নিজেও দেখেছি বামেদের উপস্থিতি দেখা গিয়েছে, পতাকা দেখা গিয়েছে, মোহাম্মদ সেলিম গিয়েছিলেন, সুজন চক্রবর্তী গিয়েছিলেন, এই যে সঙ্গে রয়েছেন। আবার সেখান থেকেই সাংবাদিক বৈঠক যখন করছে কংগ্রেস নেতৃত্ব, তারা বলছেন যে জোটটা লোকসভা নির্বাচনের জন্য আর বিধানসভায় আমরা আলাদা আলাদা। সেই একই জায়গায় দাঁড়িয়েই রয়েছেন। অধীর চৌধুরীও ছিলেন, মোহাম্মদ সেলিমও ছিলেন, সুজন চক্রবর্তীও ছিলেন, নিশ্চয়ই কানে গিয়েছে কথাগুলো। তাই আগামী লোকসভা নির্বাচনের আগে এই যে দুর্নীতির রিপোর্টগুলো আসছে বা প্রসঙ্গগুলো আসছে, এগুলো তো একটা প্রসঙ্গ, এবং এটাকে মানুষের কাছে রাজনৈতিক দল যেভাবে নেওয়ার সেভাবে নিয়ে যাবে। আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি একটু বাংলার মানুষের কাছে ক্লিয়ার করে দিন। আমাদের স্ট্যান্ড পয়েন্ট চিরকালই ক্লিয়ার, আজও ক্লিয়ার আছে। প্রথমত হচ্ছে দুর্নীতিকে প্রতিষ্ঠানিকীকরণ করা হয়েছে পশ্চিমবাংলায়। এই দুর্নীতি বীজটা বহুদূর পর্যন্ত ছড়িয়েছে, ফ্রম দ্য আলপিন টু এলিফ্যান্ট, সর্বত্র দুর্নীতি দেখা গেছে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ আমরা প্রথম থেকে করেছি, আজও করেছি। এমনকি আমাদের পার্টি 34 বছর, পার্টি না, বামফ্রন্ট, 6 দলের বামফ্রন্ট, পরে 9 দলের বামফ্রন্ট, বিভিন্নভাবে যে বামফ্রন্ট যে 34 বছর সরকারে ছিল, আমরা এও বলেছিলাম আমাদের সময় যে সমস্ত কিছু একেবারে স্বচ্ছ ছিল এমনটা তো নয়, হতেই পারে। সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে তাদেরও শাস্তি দিতে হবে। দুর্নীতি আর রাজনৈতিক বর্তমান অবস্থান, এই দুটোকে সামনে রেখে আমরা বলছি দুর্নীতি মুক্ত অবস্থান গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রান্তিক মানুষের জন্য
গরিব মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, তাদের জন্য এবং শিক্ষিত অংশের বেকার যুবক যুবতীদের জন্য যে ভয়াবহ অবস্থা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলা তো 1000 দিনের ওপর অনেক দিন হয়ে গেছে, 1000 দিন তার ছেলে মেয়েগুলো বসে রয়েছে, আমার অঞ্চলের ছেলে মেয়ে রয়েছে, তাদের যন্ত্রণা আমি জানি, তাদের কতদিন ধরে তাদের কি অবস্থা হয়েছে আমরা জানি। আমাদের কথা হচ্ছে সেক্ষেত্রে সেই জায়গায় যথাযথভাবে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে। রাজ্য অধিগৃহীত রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো ছিল, যাদের 4828 কোটি টাকা বরাদ্দ থেকে নেমে এসে এখন 17 কোটি 90 লক্ষ মতন বরাদ্দ হচ্ছে, আদপে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে প্রায় তুলে দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যে ভয়াবহ কাজ করছে তারই অনুকরণে অনুরণন যেন আমাদের পশ্চিমবাংলায় শোনা যাচ্ছে। আমরা বলছি এর বিরুদ্ধে প্রকৃত অর্থে বিকল্পের নীতিকে কার্যকর করার জন্য মতন অবস্থানের জন্য আমরা এখানে লোকসভা নির্বাচনে গোটা জাতীয় প্রেক্ষাপটে আমরা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হব। আমরা গত দিনেও আমরা বলেছি, আজও আমরা বলছি যে ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলা বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। ভারতবর্ষের মধ্যে আমাদের সামগ্রিক জাতীয় প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের স্লোগান মানে সেটা শুধু স্লোগানই না, বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের অবস্থান, বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের জাতিগত অবস্থান, সামগ্রিকভাবে বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক অবস্থানও বৈচিত্র্যপূর্ণ। আজকে কোনো একদলীয় বা কোনো দ্বিদলীয় অবস্থানের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা চিরকাল ছিলাম, আজও আছি। এই বৈচিত্র্যকে স্বীকার করেই আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা এইভাবেই চলতে চাই। তাতে যদি আসন সমঝোতা হয়, কংগ্রেসের সাথে আসন সমঝোতা হবে। আর কেরলের কথা বারবার বলেছেন ওনারা, কেরল নিয়ে বলছেন কংগ্রেসের সঙ্গে তো আছেনই, বাকিদের নাম করুন। বাকিদের আবার নাম করার কি আছে? বাকিদের নামটা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সমঝোতার কোনো প্রশ্ন কোনোদিন ছিলও না, আজও আগামী দিনেও নেই, কোনোদিনই নেই। আপনি যে পরিপ্রেক্ষিতটার কথা বললেন এ রাজ্যে, এটা কার লাভ হচ্ছে? আপনাদের লাভ হচ্ছে না বিজেপির লাভ হচ্ছে? আমরা প্রথম থেকেই বলছি তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতি 97 সালে কংগ্রেসে থাকাকালীন মমতা ব্যানার্জি অবস্থান নিয়েছিলেন, বিজেপি অচ্ছুত। সুমন দা উত্তর দিন। উত্তর এবং তারপর দাঁড়ান, শেষ করতে দিন, লেট মি ফিনিশ ফার্স্ট। বলুন। 98 সালে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এনডিএতে ছিল কি ছিল না? কতবার তিনি কতদিন ধরে এনডিএতে ছিলেন? 2004 সালে জোট ছেড়ে দেওয়ার পরে, জোট করে আবার হেরে যাওয়ার পরে আবার এনডিএতে ফিরেছিলেন, অস্বীকার করা যাবে না তো। তাহলে পরে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস, এই রাজনৈতিক দলের সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থান সম্পর্কে আমাদের কিসের বিহারে তৃণমূল কংগ্রেসের সাথে জোটে ছিলাম কোথায়? নীতিশ কুমারও তো এনডিএতে ছিলেন, বিহারে তাহলে জোটটা কি করে ছিল? তৃণমূল কংগ্রেসের অবস্থানের ক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নীতিশ কুমারের সাথে আমরা এই প্রসঙ্গে সুমনদার উত্তরটা নেওয়াটা জরুরি। এই প্রসঙ্গে কংগ্রেসের উত্তরটা নেওয়াটা জরুরি। প্রশ্নটা করলে একটু সুবিধা হবে। অবশ্যই এই যে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা কি কংগ্রেসের কাছে বোঝাটা জরুরি যে তৃণমূল এ রাজ্যে বিজেপিকে হারানোর জন্য এই জোটটা কতটা জরুরি? দেখুন, আমার বামপন্থী বন্ধু যেই কথাটা বললেন যে তৃণমূলের সঙ্গে ওদের কোনো জোট নেই পশ্চিমবঙ্গে, এটা যখন ইন্ডিয়া বা ইন্ডিয়া জোটটা যখন তৈরি হয়েছিল প্রথম দিন থেকে এটাই ওদের পলিসি ছিল যে কোনো যদি আন্ডারস্ট্যান্ডিং কোনো রাজনৈতিক দলের সঙ্গে করতে হয়, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, সেটা পোস্ট পোল হবে। সেই জন্য আমি ওনার কথার মধ্যে হঠাৎ আজকে নতুন কিছু শুনলাম এই বিষয় নয়, এবং ওরা বলে দিয়েছিল যে কংগ্রেসের সঙ্গে যদি জোট হয় সেটা ভেবে দেখা যেতে পারে, তৃণমূলের সঙ্গে আমরা জোট করে লড়বো না, এটা ওরা প্রথম দিন বলে দিয়েছিল। সেটা ওদের নিজস্ব সিদ্ধান্ত, এই বিষয়ে আমার কিছু নেই। আমি মূলত যেটা আপনার কাছে অনুরোধ করলাম যে আমাকে জাস্ট 3টে লাইন আমি পড়বো এখানে বিজেপির প্রতিনিধির জন্য, যাতে উনি তুষ্টিকরণ শব্দটা ভবিষ্যতে আর কোনোদিন ইউজ না করেন। উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign republic and to secure to all its citizens justice, social, economic and political. তুষ্টিকরণ কথাটা বলবেন না, এটা সংবিধানের প্রিয়াম্বল, এটা সংবিধানের প্রিয়াম্বল। এই নোংরা জাতিভিত্তিক রাজনীতি করবার জন্য বিজেপিকে বলছি সংবিধানটা পড়ুন। এই প্রিয়াম্বল লেখা হয়েছে
এমার্জেন্সির সময় গণতন্ত্রকে হত্যা করে এই প্রিয়াম্বল লেখা হয়েছে 75 সালে লেখা। এটা 75 সালে লেখা প্রিয়াম্বল। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন। এটা অরিজিনাল প্রিয়াম্বল নয়, এটা কনস্টিটিউশনের অরিজিনাল প্রিয়াম্বল নয়। গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ হিসেবে এই কথাটা না অনুষ্ঠানে বলতে হবে। 4 বছর ধরে যে সংবিধান তৈরি হয়েছিল, আরে এটা তো অরিজিনাল না, এইভাবে অস্বীকার করবেন না, এইভাবে অস্বীকার করবেন না, এইভাবে অস্বীকার করবেন না। আপনি সংবিধান বিশেষজ্ঞ নাকি? আপনি এইভাবে অস্বীকার করবেন না, এটা অবমাননা। আপনি জানেন না, সোশ্যালিজম কথাটা আপনি অস্বীকার করবেন না এইভাবে। আপনি জানেন না, আপনাকে বলছি এটা 41st অ্যামেন্ডমেন্ট। আপনি না, দেবাশিস বাবু, এটা 42nd অ্যামেন্ডমেন্ট। সোশ্যালিজম শব্দ এটা 42nd অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট হয়েছে বলে কি আপনি যা খুশি বলবেন? নরেন্দ্র মোদী আজকে যদি অ্যামেন্ড করে আপনি সেই কনস্টিটিউশন মানবেন না? আপনি সেই কনস্টিটিউশন মানবেন না? কমরেড মুখার্জিকে শুধু আমার একটা বিনীত প্রশ্ন, এই যে উদার অর্থনীতি আপনি বললেন, সব বিক্রি করে দিয়েছেন দেশ ইত্যাদি, যার সঙ্গে আছেন কংগ্রেস, সে কি কম উদারনীতিতে বিশ্বাসী, না আপনাদের মতন তারা কমিউনিস্ট হয়ে গেছে, না এরা দক্ষিণপন্থী আছে কি নেই কংগ্রেস, এটা মানুষকে বুঝিয়ে দিন। আমি আসবো একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। আসছি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি এক্ষুনি। অনুষ্ঠানের সময় কমে এসেছে, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। ফিরছে এক্ষুনি, বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন বাংলা বলছে। আজকে অনুষ্ঠান শুরুই করেছিলাম লোকসভা ভোটের আগে এই ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজনৈতিক তরজা তুঙ্গে। আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে রাজ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, এবং সেই আগুনের মধ্যে কোথাও কি হাত সেঁকছে কংগ্রেস আর বামেরা, প্রসঙ্গের থেকে অনেক বেশি বিতর্ক চলে এসেছে, একেবারে শেষ অংশে চলে এসেছে। খুব অল্প সময় আমি আজকে আলোচনা শেষ করার অংশে প্রত্যেকের কাছে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করব। প্রদীপ্তকে দিয়ে শুরু করছি। এই ব্যাপারে আমি বলতেও পারি, ঠিক আছে, যে বিজেপি যে সংবিধান মানে না, কিছুক্ষণ আগে আমরা সেটা প্রমাণ পেলাম, এবং সেটা থ্যাংক ইউ দাদা ওটা বলে দেওয়ার জন্য। আমার তো মুখস্থই আছে পুরো সংবিধানের প্রস্তাবনা, বিজেপি মানে না, বিজেপি প্রমাণ করে দিল। কিন্তু আমার বক্তব্য অন্য কথা। আমার বক্তব্য ওখানে যে অধীর রঞ্জন চৌধুরী জুন মাস থেকে শুরু করে জানুয়ারির 5th অবধি যে ভাষ্যগুলো দিয়েছে, সুমনদার ভাষ্যের সঙ্গে আজকে খানিকটা অমিল হয়ে গেল। কেন বলছি? অধীর রঞ্জন চৌধুরী বলছেন উনি আবার বেজোর সংখ্যা বিশ্বাস করেন, জোর সংখ্যা বিশ্বাস করেন না। 2টো আসন দিতে চেয়েছিলাম বলছিলাম আমরা, উনি বেজোরে বিশ্বাস করেন, বহরমপুরটা নিশ্চিত করতে হবে তো, সেই জন্য যাতে বিজেপিকে আরো অক্সিজেন দেওয়া যায়। তৃণমূল ইজ ইন দ্য ফাইনাল স্টেজ অফ ক্যান্সার। কে বলেছে? প্রশ্ন করুন গুগলে, দেখবেন 3 জানুয়ারি অধীর চৌধুরী বলেছে। তৃণমূলের দরকার কংগ্রেসকে বেশি, কংগ্রেসের দরকার নেই তৃণমূলকে। কে বলেছে? অধীর রঞ্জন চৌধুরী, 1 জানুয়ারি, একদম বছরের শুরুর দিন। আবার কংগ্রেস তৃণমূল বিজেপির দালাল কে বলেছে? একদম বলেছি, 100 বার বলেছি। 23 জানুয়ারির পরে বলেছি, 26 জানুয়ারির পরে বলেছি, আবারও বলছি। আমি ওই জন্য সময়সীমায়, ওই দেখো তোমরা জুন মাস থেকে শুরু করে জানুয়ারি মাস অব্দি টানা আমাদের আক্রমণ করে গেলে, আর আমরা বারবার তোমাদের প্লেটে মাংস ভাত সাজিয়ে দিলাম, আর এখন তোমরা বলছো যে তোমরা আসলে বহরমপুরের আসনটা তোমাদের নিশ্চিত করতে হবে। হয়তো 20টা আসন তো এখানে তোমরা সমঝোতায় পাবে না, 20টা আসন না পেলে ওইখান থেকে টাকা আসবে না। সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে, তোমাদের অফিস চালাতে হবে, বহরমপুর অফিস চালাতেই 10 লাখ টাকা লাগে। ফলে তোমাদের টাকা পয়সা লাগবে, যত বেশি টাকা কেন্দ্রীয় সরকার তো দিতে পারবে না, ওই কেন্দ্রীয় কংগ্রেস দেবে, তার জন্য তোমাদের 20টা আসন লাগবে। আমাকে বলি, তোমার সময় আমি একটা বার বলিনি, লিখে রাখো দাদা, লিখে রাখো। ভোটটা তোমাদের কেটেছে, ভোটটা আমাদের কাটেনি, ভোট আমাদের বেড়েছে। একদম হেরেছি তো, আমরা তো অস্বীকার করছি না, তার জন্য দায়িত্ব তোমাদের দালালি, গলি গলি মে শোর হে রাজীব গান্ধী চোর হে, গলি গলি মে শোর হে রাজীব গান্ধী চোর হে। কে বললো? সিপিএম। তাদের সঙ্গে তোমরা বলছো, আমি তো কথার হেরফের পাচ্ছি না। 2008 সালে যারা তোমাদের সরকার ফেলে দিতে চাইলো, তোমরা সমাজবাদী পার্টির হাত ধরলে, তাদের তো বলতে পারছো না আমি তো তাদের কথার কোনো ব্যতিরেক পাচ্ছি না। ফলে স্বাভাবিকভাবে দাদা তো অর্ধ সত্য বললো, দাদা তো তারপরে সত্য কথা বললো না যে 14 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 14 সালে যখন সরকার পাল্টালো, তার আগে কে মন্ত্রী ছিল? রেলমন্ত্রী। কারা বলে রেলমন্ত্রী ছিল? সেখান থেকে সরকার কে ফেলে দিয়েছিল? এইসব তথ্য নিয়ে কথা লাভ নেই, এইসব
তীর্থঙ্কর বাবু বললেন ইন্ডিয়া অ্যালায়েন্স নয়, এটা একটা প্ল্যাটফর্ম। কিন্তু নামের শেষে অ্যালায়েন্স লেখা। উঠবেন কি উঠবেন না এটাই তো এখন প্রশ্ন। প্ল্যাটফর্মে যদি রয়েছে, কংগ্রেসীরা রয়েছে, বামপন্থীরা, তুমি বামপন্থীদের লাইনটা তো এখনো ধরতে পারছো না। তুমি এখানে তোমার 55,000 কর্মী মারা গেছে বলে প্রচার করছো আর বলছো ওনার কথার কোনো, আমি এই প্যারাসাইটদের নিয়ে আর কদিন চলবে? আস্তে সময় অল্প, একদম শেষ করতে হবে। প্রশ্ন করেছো, আমাকেও তো প্রশ্ন করেছো, উত্তর করছিলাম। প্যারাসাইটদের নিয়ে চলবে আর চলার পরে বলবে আমাকে প্রশ্ন করেছে। তোমার 55,000 কর্মী মারা গিয়েছে, তোমাদের ঘরে ঢুকতে দেয়নি দিনের পর দিন, তারপর তোমরা বলবে যে আমরা তোমাদের কথায় কোনো ব্যতিরেক পাচ্ছি না। কংগ্রেস, পশ্চিমবঙ্গের কংগ্রেস বহরমপুরের আসন নিশ্চিত করার জন্য বিজেপির দালালি করতে এক পা পিছবে না। আচ্ছা, হয়ে গেছে? না, হয়নি, এখনো হয়নি। না, চলবে। সুমনদা, বহরমপুর জেতার জন্য কোনো মমতা বন্দ্যোপাধ্যায়, আরে বাবা, তোমার নেতাই তো বললো যে আমার সঙ্গে লড়াই করতে বলো, সেটা জান ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে তোমার নেতা বলছে যে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে আমার সঙ্গে লড়াই করুক। জোটটার লড়াই করুক আমার সঙ্গে। আমার নাম সেখানে বলছো জোট একই রকম আছে। আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছো এক সেকেন্ড আর 2 মিনিট বাকি। যে সিপিএম তোমাদের 55,000 কর্মী, আচ্ছা তোমরা 11 সালে জোট করলে কেন? নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। প্রদীপ্ত, তোমরা কেন 2014 সালে আমাদের মন্ত্রিত্ব দিয়ে রাখলে? কারণ তোমাদের মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, বামপন্থীরা তোমাকে ফেলে দিতে চেয়েছিল। আস্তে তখন লজ্জা করেনি? তোমরা দ্বিতীয়বার ফেলেছিলে কেন? কোথায় দ্বিতীয়বার ফেলেছে? তোমরা ইউপিএ ফেলেছিলে। তীর্থঙ্কর বাবু ইতিহাস ভুলে যাচ্ছে। বামপন্থীরা সরতে গেল, আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। না, দ্বিতীয়বার ফেলেছিল। কংগ্রেস করতে ইতিহাস ভুলতে হবে। বিজেপি এই লাভটা পাচ্ছে কিনা অন্তত বামেরা বুঝছে। কোনো জায়গায় কোনো বিতর্ক হওয়া মানে কোনো প্ল্যাটফর্ম বা মঞ্চের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। একদম তাই, একদম তাই। এনডিএ মধ্যে এই যে বারবার বদল ঘটেছে, এনডিএর অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে আমরা বলেছি। একটা জায়গায় ইউপিএ তো হতেই পারে, সব জায়গাতে হতে পারে। আমাকে প্রশ্ন করেছেন কংগ্রেস করা হয়েছিল, আমরা এটা প্ল্যাটফর্মের মধ্যে আছি। এমন কিছু রাজনৈতিক দল আছে যাদের সাথে আমরা মতাদর্শগতভাবে 10 সেকেন্ডে শেষ করবেন। কংগ্রেসের সাথে কংগ্রেস নিজে একটি মঞ্চ ছিল, তার মধ্যে বামপন্থীরা ছিল, মধ্যপন্থী অংশ ছিল। কংগ্রেসকে একটি চূড়ান্ত দক্ষিণপন্থী দল যে ভারতীয় জনতা পার্টি আরএসএস এর দ্বারা পরিচালিত, তার সাথে কংগ্রেসকে এক করে আমরা কোনোদিন দেখিও নি, আজও দেখি না। দেবাশিস বাবু, প্রধানমন্ত্রী কখনো এরকম সংসদে দাঁড়িয়ে কেউ বলেননি। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে আবার ক্ষমতায় আসছেন, কিন্তু প্রধানমন্ত্রী এবার বলছে 370, 303 এর জায়গায় 370 বিজেপি, আর জোট মিলিয়ে 400-র উপরে। অর্থাৎ এবার বিরোধীদের জন্য এনডিএ তে শুধুমাত্র 30, আগের বার যারা 50 এর বেশি পেয়েছিলেন। হরে কৃষ্ণ। শেষ বক্তব্যের মধ্যে আমার জন্য বাতিল হয়েছে, এবার এই 370 বাতিল হবে। শেষ বক্তব্যের মধ্যে আমার জন্য 30 আর 70 ওই 100 থাকবে কিনা সন্দেহ। কেন আপনি এক্সটেম্পর দিতে চেয়েছিলেন উইদাউট কোশ্চেন? শুধু আমাদের একটাই প্রশ্ন, আমাদের একটাই প্রশ্ন, পশ্চিম বাংলা বিধানসভায় পাবলিক অ্যাকাউন্ট কিভাবে মানুষ করছো? তোমাদের একদম জলাঞ্জলি দেবে, তোমাদের অন্ত্যেষ্টিক্রিয়া করে দেবে জনগণ, খুব পরিষ্কার। বিজেপি পশ্চিমবঙ্গে 3 আর 5 8টা আসনও পাবে না। গতবার 18 পেয়েছিল তো, 35টা পাবে। তোমরা 35টা সিট পাবে। যারা ভুক্তভোগী, যারা নিজেদের মাথার উপরে ছাদ পাননি, তারা টাকা পাওয়া রাজনৈতিক দল হিসেবে এই আবেদন করা উচিত আপনাদের পক্ষ থেকে। অন্তত সেই সাধারণ মানুষগুলো নিজেদের দিকে নেওয়া। অনেক ধন্যবাদ চারজনকেই আজকে আলোচনায় আসার জন্য। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখছেন কলকাতা টিভি, রাত 3।